সুইস ব্যাংকে রীতিমতো টাকার পাহাড় গড়ে তুলেছেন বাংলাদেশিরা। রূপকথার সেই গুপ্তধনের গল্পের মতো শোনালেও গত এক বছরে সেখানে বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ যে হারে বেড়েছে তা এক কথায় আশ্চর্যজনক। এই হিসাব দেখে খোদ অর্থনীতিবিদদের চোখ কপালে উঠেছে। একদিকে যখন দেশের ভেতর তীব্র ডলার সংকট আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ঠিক তখনই বাংলাদেশিরা সুইস ব্যাংকে অর্থ জমার ক্ষেত্রে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল টাকার পাহাড়ের আসল মালিক কারা? কেন দেশের টাকা এভাবে উড়াল দিচ্ছে সুইজারল্যান্ডে? জানবো আজকের বিশ্লেষণে। প্রথমেই চলুন সুইস ব্যাংক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দর্শক, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সহ সে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক কথায় সুইস ব্যাংক বলা হয়। সেখানে টাকা রাখার প্রধান আকর্ষণ হলো তাদের কঠোর গোপনীয়তা নীতি। সুইস আইন অনুযায়ী গ্রাহকের অনুমতি ছাড়া ব্যাংক কারো তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করে না। ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বৈধ কিংবা অবৈধ সব পথেরই উপার্জিত অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা রাখেন। এছাড়া সুইজারল্যান্ডের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত মজবুত হওয়ায় সেখানে টাকা রাখা নিরাপদ এবং মুদ্রার মান কমে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন বলছে, 2025 সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ প্রায় 41% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে যেখানে এই জমার পরিমাণ ছিল 8,968 কোটি টাকা, 2025 সালের শেষে তা এক লাফে দাঁড়িয়েছে 12,760 কোটি টাকারও বেশি। সুইস ব্যাংকের ইতিহাসে বাংলাদেশিদের অর্থ জমার ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে কেবল 2021 সালেই এর চেয়ে বেশি অর্থ জমা হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় ছিল 13,240 কোটি টাকা। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, এই বিশাল টাকার পাহাড়ে কার ভাগ কতটুকু? দর্শক, পর্দার পেছনে চিত্রটা কিন্তু বেশ চমকপ্রদ। মজার বিষয় হলো, এই টাকার সিংহভাগই কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যায়নি। প্রতিবেদন বলছে, মোট আমানতের প্রায় 98.6% আসলে বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের অর্থ। এক বছরের ব্যবধানে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত 43% বেড়ে 8,764 কোটি টাকা থেকে এক লাফে 12,505 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। তবে উল্টো চিত্র দেখা গেছে সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে। 2024 সালের তুলনায় ব্যক্তিগত আমানত প্রায় 10% কমে এখন দাঁড়িয়েছে প্রায় 173 কোটি টাকায়। দর্শক, টাকা জমার এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ায় আমাদের অবস্থান কোথায় তা জানলে আরো অবাক হবে। সুইস ব্যাংকে টাকা জমার দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভারতের আমানত আগের চেয়ে 8% কমলেও তারা 48,000 কোটি টাকা নিয়ে শীর্ষে আছে, আর বাংলাদেশ 41% প্রবৃদ্ধি নিয়ে তাদের ঠিক পেছনেই তারা করছে। অথচ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের আমানত 48.2% বাড়লেও তাদের মোট অর্থের পরিমাণ প্রায় 71 কোটি টাকা। অতীতে ফিরে তাকালে দেখা যায় 2019 ও 2020 সালের দিকে এই জমার পরিমাণ ছিল যথাক্রমে 9,165 কোটি টাকা এবং 8,557 কোটি টাকা। মাঝখানে 2022 ও 2023 সালে আমানতের পরিমাণ অনেক কমে গিয়েছিল, কিন্তু 2025 সালে এসে যেন হঠাৎ জোয়ার এলো। কিন্তু এত টাকা হঠাৎ সুইজারল্যান্ডে যাচ্ছে কেন? অর্থনীতিবিদদের মতে সব টাকাই যে পাচার হওয়া তা কিন্তু নয়। বাংলাদেশের অনেক ব্যাংক বৈধ পথে আন্তর্জাতিক বাণিজ্য বা অন্যান্য ব্যবসায়িক প্রয়োজনে সেখানে টাকা জমা রাখে। আবার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও সুইস ব্যাংকে অর্থ জমা করেন, যা বাংলাদেশিদের আমানত হিসেবেই গণ্য হয়। তবে মুদ্রার একটা অন্ধকার পিঠও আছে, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অনেকে মনে করেছিলেন 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে অর্থ পাচার হয়তো কমবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সুইস ব্যাংকের এই নতুন হিসাব প্রমাণ করে অর্থ পাচার আসলে থামেনি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিগত সরকারের অনেক মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী ব্যবসায়ীরা দেশ ছেড়েছেন। ধারণা করা হচ্ছে আইনি জটিলতা ও নিজেদের সম্পদ বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে তারা বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে, বিশেষ করে সুইস ব্যাংকে অর্থ সরিয়ে নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতির শ্বেতপত্রেও বিগত সময়ে বিপুল পরিমাণ অর্থ পাচারের অকাট্য সত্যতা মিলেছে। অবশ্য একটা সময় ছিল যখন সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর কঠোর গোপনীয়তা নীতির কারণে মানুষ চোখ বন্ধ করে সেখানে টাকা লুকিয়ে রাখত। তবে দিন বদলেছে। আন্তর্জাতিক নানা চুক্তি ও বৈশ্বিক সমালোচনার মুখে এখন সুইস ব্যাংকগুলো বিভিন্ন দেশের সরকারের অনুরোধে তথ্য সরবরাহ করছে। আর এই কড়াকড়ির কারণে অনেকে আবার সুইস ব্যাংক থেকে টাকা সরিয়ে বিশ্বের অন্যান্য অফশোর কর ফাঁকি দেওয়ার মতো দ্বীপগুলোতে টাকা নিয়ে যাচ্ছেন। দর্শক, বিশাল এই টাকার পাহাড় আমাদের দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য মোটেও
সুসংবাদ নয়। এখন দেখার বিষয় বর্তমান সরকার এই চোরাবালি রুখতে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে। তা না হলে এই টাকার পাহাড় ভেতরের দিক থেকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফাঁপা করে তুলবে, যা একটি স্বাধীন দেশের জন্য কোনোভাবেই কাম্য